নমস্কার, আমি অনিরুদ্ধ। দি এজ ডিজিটাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইরান যুদ্ধের সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে কেন্দ্র করে, এবং তার মধ্যে নাক গলাচ্ছে পাকিস্তান। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল সেটা বর্তমানে কিছু দিনের জন্য স্থগিত রয়েছে, বা সেখানে কিছুটা হলেও সেই ইন্টেন্সিটি কমেছে। কিন্তু পাকিস্তান তারা ক্লেম করছে যে তারাই নাকি এই মধ্যস্থতার মূলে রয়েছে, এবং তারাই নাকি এই গোটা বিষয়টিকে নিয়ে বা এই যুদ্ধ পরিস্থিতিটাকে নাকি সামাল দিয়েছে তারাই। আর সেই আবহেই ইসলামিক দেশগুলোকে নিয়ে একটি ইসলামিক নেটো ফোর্স তৈরি করবার চেষ্টা করছে পাকিস্তান, এবং তারা অনেকটাই এগিয়ে গিয়েছে এই পার্টিকুলার বিষয় নিয়ে, বা এই পার্টিকুলার যে তাদের প্ল্যানিং সেটা নিয়ে। আর সেখানেই চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির কপালে। কারণ যদি ইসলামিক নেটো ফোর্স তৈরি হয় তাহলে সেক্ষেত্রে নানানভাবে চাপ সৃষ্টি হতে পারে ভারতের ওপরে। ইসরায়েলও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত, এবং সেই চিন্তার ভাঁজ মার্কিন মুলুকেও পড়েছে। তবে সব থেকে বড় যাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সেটা হলো গিয়ে নয়াদিল্লি। কেন না, সেক্ষেত্রে এই নেটো ফোর্স যদি তৈরি হয় বেশ কয়েকটা ইস্যু সেখানে বারবার করে উঠে আসবে, এবং পাকিস্তান আরো বেশ কয়েকটা, অর্থাৎ যেরকম তুরস্ক রয়েছে, যেরকম আরবের একাধিক দেশ রয়েছে, এই দেশগুলোকে নিয়ে পাকিস্তান ভারতের ওপরে নানানভাবে চাপ সৃষ্টি করতে পারে। তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের কাশ্মীর ইস্যু। এছাড়াও এই পাক অধ্যুষিত যে কাশ্মীরের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো, এই সমস্ত কিছুকে নিয়েই পাকিস্তান ভারতের উপরে অনেক ক্ষেত্রেই হয়তো জোর খাটাতে পারে। কিভাবে এই বিষয়কে সামাল দেওয়া সম্ভব, কিভাবে এই নেটো ফোর্স যদি তৈরিও হয় তাহলে ভারত কতটা তৈরি থাকবে, তাতে ভারতের কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে একটা আহ, আহ, যুযুধান বেশ কয়েকটা দেশ মিলে যে একটা কোয়ালিশন তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কি করতে পারে ভারত, আগাম কি নিজেদের জন্য নিরাপত্তা নিয়ে রাখতে পারে ভারত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রাক্তন ব্রিগেডিয়ার সত্যেশনাথ ভাদুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানাবেন যে এই পার্টিকুলার প্রসঙ্গগুলোকে নিয়ে, বা এই যে যে সমস্যাটার একটা তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, সেইখানে ভারত কিভাবে পাকিস্তানের উপরে আবার মাত দিতে পারে সে বিষয়ে আলোচনা করব। পাকিস্তানের পরমাণু অস্ত্র আর গালফ দেশগুলোর বিপুল টাকাতে যে জোট তৈরি হচ্ছে তাকে টেক্কা দিতে নয়াদিল্লির মধ্যপ্রাচ্য নীতিতে ঠিক কি ধরনের বদল আনা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় কোনো অনুমানমূলক বা স্পেকুলেটিভ জোট অ্যালায়েন্সের জন্য আমাদের অতিকৃত প্রতিক্রিয়া দেখানোর কোনো দরকার নেই। গালফ দেশগুলো পাকিস্তানের সাথে কৌশলগত বা ট্যাকটিক্যালি এনগেজ থাকতে পারে বা আছে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী ইন্টারেস্ট আমাদের ভারতের সাথে আছে, সেটা থাকবে একটা আনব্রেকেবল কানেকশন। তাই আমি মনে করি আমাদের রেসপন্স কোনো রেসপন্স করা উচিত নয়। আমাদের কৌশলগত ব্যস্ততা, স্ট্র্যাটেজিক এনগেজমেন্টের ওপরে বেশি জোর দেওয়া উচিত। গালফ কান্ট্রির সাথে থাকা দরকার, যে আমাদের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট আছে সেটা। এটা তখনই সম্ভব যখন বাণিজ্য, বিদ্যুৎ শক্তি মানে এনার্জি, নিরাপত্তা, প্রযুক্তি বা টেকনোলজিক্যালি প্রতিক্রিয়া আর সহযোগিতা ডিফেন্সের সাথে, সেটা যতক্ষণ আমরা একসাথে কোঅপারেশন করছি, তখনই আমাদের বিশ্বাস গালফ কান্ট্রির সাথে ভালোভাবে হতে পারে। এখনই রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার ইউএইতে গেছিলেন, অনেক চুক্তি সই করে এসছেন। অ্যাকচুয়ালি আমাদের বিশ্বাসযোগ্য
এবং স্থিতিশীল দেশ হিসাবে প্রতিযোগী কম্পিটিং ব্লকে মধ্যে গোনা হয়। এই জন্য ইউএই বা এনি গালফ স্টেট আমাদের বেশি প্রেফার করবে পাকিস্তানের থেকে। লাস্টলি আমার মনে হয় ভারতকে ইচ্ছাকৃত অস্পষ্ট यानी উইলিংলি অ্যাম্বিগুয়াস স্টেটাস মেনটেন করা উচিত। গালফ স্টেট যেন ভাবে কি ভারতের বিরুদ্ধে গেলে তাদের একটি মূল্যবান নন ওয়েস্টার্ন আর্থিক পার্টনার মানে ইকোনমিক পার্টনারকে তারা হারাবে। কেননা পুরো বিশ্ব জানে ভারত এখন আত্মনির্ভর অপরাজয় यानी ইকোনমিক্যালি ইন্ডিসপেন্সেবল। সৌদি আরব আর কাতারে আমাদের প্রচুর মানুষ কাজ করে এবং ওখান থেকে আমরা প্রচুর পরিমাণে তেল ও গ্যাস কিনি। এই স্বার্থগুলো বজায় রেখে ভারত কিভাবে দেশগুলোকে চাপ দিতে পারে যাতে তারা পাকিস্তানকে খুব বেশি মদদ না দেয়? আমার মনে হয় চাপ বা প্রেশার শব্দটা অ্যাভয়েড করা উচিত। ভারতের যে কৌশলযোগ্য প্রভাব মানে স্ট্র্যাটেজিক লিভারেজ ইউজ করা উচিত। জবরদস্তিমূলক চাপ আর কোয়ার্সিভ প্রেশার দেওয়া উচিত নয়। গালফ ইকোনমি যদি তুমি দেখো, ভারতের জনশক্তি, আমাদের মার্কেট মানে বাজার, যে আমাদের যে ফুড সিকিউরিটি পার্টনারশিপ এনেকি খাদ্য নিরাপত্তা, অংশীদারত্ব, প্রযুক্তি ও বিনিয়োগের যে আমাদের যে কোঅপারেশন আছে, সহযোগিতা আছে, সেটা গালফ স্টেটের কাছে ভীষণ দরকার, স্পেশালি ম্যান পাওয়ার। আজকে গালফ স্টেটে আমাদের ভারত থেকে একটা বিরাট বড় অংশ কাজ করছে, আর তারা যদি ওখানে না থাকে তাহলে তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অন্য কোনো অ্যাক্টিভিটিস অতটা ভালোভাবে করতে পারবে না। প্রত্যেক লেভেলে, টপ লেভেল থেকে একদম ওয়ার্কার লেভেল পর্যন্ত ভারতীয় আছে যারা কন্ট্রিবিউট করছে এইসব গালফ স্টেটসে ইকোনমিক্যালি ভায়াবল হওয়ার জন্য। দ্বিতীয়ত আমার মনে হয় নীরব কূটনীতি বা কোয়াইট ডিপ্লোমেসি, পাবলিক দ্বন্দ্ব কনফ্রন্টেশন, ডাইরেক্ট কনফ্রন্টেশন থেকে অনেক বেশি কার্যকর, স্পেশালি গালফ স্টেটের সাথে। সৌদি আরবিয়ার কাতার মতন দেশ একাধিক দেশের সাথে সম্পর্ক রেখেছে। ইউএসের সাথে আছে, চায়নার সাথে আছে, ইন্ডিয়ার সাথে আছে, পাকিস্তানের সাথে আছে। ভারতকে আমাদের একটা ইকোনমিক ডাইভার্সিফিকেশন মানে অর্থনৈতিক বৈচিত্র্য যাকে আমরা বলি, নীরব লিভারেজ এর সাথে আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে মেইন ক্রাক্স গালফ স্টেটের সাথে আমাদের রিলেশনটা ভালো রাখার জন্য। ভারতকে একটা রিনিউয়েবল এনার্জি আর্থিক চুক্তি, রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি যেটা আছে আমাদের, রিনিউয়েবল এনার্জি, ইউএইর সাথে আমাদের এই চুক্তিটা করা খুব দরকার। আর তেল আমদানির বৈচিত্র্যতা মানে অয়েল ডাইভার্সিফিকেশন খুব দরকার। আমাদের কখনো পুরো গালফ স্টেটের ওপরে পুরো অয়েল ডিপেন্ডেন্সি যেন আমরা না থাকি। এই জন্য ভারত রাশিয়া থেকে, এখন শুনেছি ভেনেজুয়েলা থেকে অয়েল ইম্পোর্ট করার চেষ্টা করবে, আর করছে। রাশিয়া থেকে তো আমরা কিনেই নিয়েছি। এখন যদি আপনি দেখেন যে ইউএইতে এসছিলেন আমাদের প্রাইম মিনিস্টার, তারা হরমুজ স্ট্রেট থেকে যাতে আমরা দূরে চলে যাই এই জন্য তারা চুক্তি সই করেছে যে ফুজেরা থেকে ডাইরেক্টলি আমাদের অয়েল আমরা নিতে পারবো। আর ইউএই আমাদের ফিনান্স করছে, আমাদের দেশে একটা স্টোরেজ রাখবে যেখানে অয়েল স্টোর থাকবে এমার্জেন্সি ইউজের জন্য, আর পুরো ফান্ডটা ইউএই করবে। এই যে কূটনীতি ইয়া ফরেন পলিসি এই আরব দেশের থেকে,
সেটাই আমাদের অন্য দেশের থেকে অনেক আলাদা করে দিচ্ছে। আমরা অনেক বেশি ইউএই বা গালফ স্টেটের থেকে কাছাকাছি ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আপনাকে আগেই বলেছিলাম কি ভারতের যে ম্যান পাওয়ার, यानी কি যারা প্রবাসী, যাকে ইংরেজিতে আমরা ডায়পোরা বলি, সেই যে প্রবাসী কূটনীতি আমাদের মুদ্রা হিসাবে ব্যবহার করতে হবে। পুরো গালফ স্টেট এটা যেন মানে এই ম্যান পাওয়ার কত কত তাদের জন্য দরকার, আর এটা বুঝিয়ে দেওয়া হয় যদি আমরা এই ম্যান পাওয়ারটাকে বের করে নিই, তাহলে যারা ওপেনলি ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদের কি পরিণাম হবে, এটা আমি বিশ্বাস করি। এটাই হচ্ছে মেইন রিজন ইউএই বা এনি গালফ, আমি ইউএই বারবার বলছি কেন, ইউএই প্রাইম মিনিস্টার এখন এসেছিলেন, বা এনি গালফ স্টেটের সাথে ভালো রিলেশন, একটা কূটনীতিক রিলেশন করার জন্য। লাস্টলি আমার মনে হয় ভারতের যে ট্রাস্টেড চ্যানেল, স্পেশালি সৌদি আরেবিয়া আর ইউএই, তাদের বলা উচিত একটা স্পষ্ট লাল রেখা এঁকে অন্য কান্ট্রিদের জন্য, কি এই যে কান্ট্রিরা এই যে থ্রেশহোল্ড আছে সেটা যেন ওরা অতিক্রম না করে। এই মেসেজটা খুব দরকার, সেটাও কিন্তু কূটনীতি, ডিপ্লোম্যাটিক, হোয়াইটলি ডিপ্লোমেসি দিয়ে এটাকে বোঝানো উচিত কি ওরা আমাদের ওপর নির্ভর করছে, ওরা ডিপেন্ডেন্ট, যেটা অন্য কোনো দেশের থেকে এত ডিপেন্ডেন্ট নয়, বোথ টেকনোলজিক্যালি, ম্যান পাওয়ার হিসেবে, মার্কেট হিসাবে, ফুড সিকিউরিটি হিসাবে, সব জিনিসে আমাদের ওপর ওরা অনেক কিছু ডিপেন্ডেন্ট করছে। এই চুক্তিটা বুঝিয়ে দিচ্ছে যে গালফ দেশগুলো আমেরিকার নিরাপত্তার ছাতা থেকে বেরিয়ে আসতে চাইছে। মিডল ইস্ট যদি স্বাধীন হয়ে ওঠে আর আমেরিকার ওপর নির্ভরতা কমায়, তাহলে ওয়াশিংটনের সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে তাতে কতটা জটিলতা বাড়বে। এখন তোমার তৃতীয় কোশ্চেনটা যেমন তুমি জিজ্ঞেস করলে এখনই, সেটা যদি এখন তুমি যে জিওপলিটিক্যাল সিচুয়েশন দেখো, তাহলে বুঝবে এখন বিশ্ব বহু মেরুকেন্দ্রিক, यानी কি বাইপোলার থেকে এখন মাল্টিপোলার হয়ে যাচ্ছে। তাই প্রায় এক দশক থেকে ভারত কোনো একটা ব্লকের সাথে যুক্ত নয়। আমাদের রিলেশন ইউএস, রাশিয়া, ইসরায়েল, গালফ স্টেটস, বাকি ইউরোপিয়ান কান্ট্রির সাথে একই রকম চলছে। যে ইন্ডো প্যাসিফিক ডেমোক্রেসি ইনক্লুডিং কোয়াড, যে কোয়াড দেশগুলো আছে মানে ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, এবং যে সাথে ইন্ডিয়ান ওশনে যে কান্ট্রিগুলো আছে, ফিলিপিন, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, এদের সাথে আমাদের একটা আলাদা কূটনীতি রিলেশন ইয়া ফরেন ডিপ্লোমেসি চলছে। এইটা আমাদের একটা বিরাট স্ট্রং পয়েন্ট, কেননা আজকাল যে মাল্টিপোলার ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডে সবার সাথে আমাদের রিলেশন থাকা উচিত। আমরা কোনো একটা ব্লকের সাথে রিলেশন রাখছি না, যেটা আমরা আগে রাখতাম। আইদার আমরা রাশিয়ান ব্লকে ছিলাম বা ইউএসএ ব্লকে ছিলাম। এখন সবার সাথে আমরা রিলেশন রাখছি, আমাদের অটোনমি আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্সি আছে। এই যে স্ট্র্যাটেজিক অটোনমি আমরা পাচ্ছি, আমাদের সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে, এটা আমাদের ট্রাম্প কার্ড। এটা কিন্তু অনেক দেশের নেই, তারা একটা ব্লকের সাথে যুক্ত। ইউরোপিয়ান ইউনিয়নকে দেখুন, বা অন্য কোনো যে কান্ট্রিগুলো যাতে ইউএসএর সাথে বেসড আছে বা রাশিয়ার সাথে বেসড আছে। ইনফ্যাক্ট গালফ স্টেট এতদিন ইউএসএর সাথে ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু ইরান ওয়ার এটাকে ভুল বুঝিয়ে দিয়েছে কি ইউএস তাদের প্রোটেকশন করতে পারছে না। কিন্তু আমরা সবার সাথে আমরা রিলেশন রাখছি, কার কখন দরকার হবে সেই রকম আমরা ডে টু ডে, ইস্যু টু ইস্যু আমরা ওটাকে আগে বাড়াবো। যদি ইউএস ডিপেন্ডেন্সি কমে যায় এই গালফ স্টেটসে, এটা কিন্তু আমাদের মানে লাভ হবে। এই জন্য লাভ হবে, একটা সুযোগ, অপরচুনিটি দেবে। কেন ইউএস সবসময় চাইবে
কি তাদের যে টেকনোলজিক্যালি যে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি যে টেকনোলজিক্যালি যে ডেভেলপমেন্ট আছে আমাদের সাথে কোঅপারেট করতে পারবে, কেন তারা কখনোই চাইবে না কি আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য টেকনোলজিক্যালি আদান প্রদানের জন্য অন্য কোনো দেশের সাথে যুক্তি করি। তারা আমাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছুক থাকবে, কেননা এই অঞ্চলে তাদের একটা কন্ট্রোল থাকা খুব দরকার, স্পেশালি চায়নাকে কাউন্টার করার জন্য। লাস্টলি যে কোয়াড দেশে আমি বললাম, 4টে দেশ, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আর জাপান, এদের সাথে ডিফারেন্ট স্টেট হলে গালফ স্টেটদের সাথে ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ, সব এতগুলো গালফ স্টেট আছে সবার সাথে আলাদা আলাদা করে কূটনীতি বা ডিপ্লোমেসি আমরা যদি করতে পারি, এই দুইমুখী পদ্ধতি, এ টু ওয়ে অ্যাপ্রোচ আমাদের ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই করছেন, ফরেন মিনিস্ট্রি থেকে নিশ্চয়ই করছেন, বিদেশ মন্ত্রী থেকে নিশ্চয়ই করছেন, আর এটাই করা উচিত আমাদের যদি প্রগতি করতে হয়। আর বললাম যেটা যে ইউএসএ যে টেকনোলজিক্যাল ট্রান্সফার আমাদের সাথে করার ইচ্ছুক হবে যদি তাদের এখান থেকে ডোমেনটা কমে যায়, বা ডোমেন যদি গালফ স্টেটগুলো বলে আমার দরকার নেই ইউএই থেকে, তখন ইন্ডিয়ার অ্যাপ্রোচ হবে তাদের একটা মিলিটারি রিলেশন রাখা, আর ইউএস চেষ্টা করবে কি তাদের যে টেকনোলজিক্যাল ট্রান্সফার সেটা আমাদের ইন্ডিয়াকে দেবে। আর ইনডাইরেক্টলি যদি আমাদের ভারতের সাথে গালফ স্টেটসগুলোর একটা ডিফারেন্স রিলেশনশিপ হয়ে যায়, ওই ইউএসের টেকনোলজিগুলো আমরা কিন্তু তাদের ট্রান্সফার করতে পারবো, বা আমাদের ইন্ডিজিনিয়াসও ট্রান্সফার করতে পারবো। পাকিস্তানের পরমাণু অস্ত্র যদি গালফ দেশগুলোর নিরাপত্তার প্রধান ভরসা হয়ে দাঁড়ায়, তাহলে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স আর পরমাণু হিসেব নিকেশ কি ধরনের রদবদল আসতে পারে? জিজ্ঞেস করলে পাকিস্তান নিউক্লিয়ারের এই গালফ স্টেটদের সাথে যদি একমত হয়ে যায় কি অবস্থা হবে। পাকিস্তান কখনো ইন্টারন্যাশনালি ক্লেম করবে না তারা একটা নিউক্লিয়ার পাওয়ার, ওরা কখনো চাইবে না আন্তর্জাতিকভাবে পুরো দেশটা ভাবে দেশটাকে তাদের একটা নিউক্লিয়ার পাওয়ার ভাবা হয়, কেন তারা একটা রোগ স্টেট। যেমনি ইরানকে বলা হয় রোগ স্টেট, নর্থ কোরিয়াকে বলা হয় রোগ স্টেট, তাদেরও বলা হবে রোগ স্টেট, কেন তাদের মিলিটারি লিডারশিপ, কেন তাদের ডিক্টেটরিয়াল লিডারশিপ মোস্টলি, এই ডিক্টেটরিয়াল লিডারশিপে তারা কোনো এমন অ্যাকশন নিতে পারে যেটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কখনো নেবে না। আপনার যদি মনে থাকে সৌদি আরবে একবার ইচ্ছা দেখিয়েছিল তাদের নিউক্লিয়ার ক্ষমতা অ্যাকোয়ার করার জন্য। এইরকম ইচ্ছা অন্য গালফ স্টেটে থাকতে পারে, কারণ তাদের কাছে পয়সা আছে, তাদের যে টেকনোলজি দেখে বিক্রি করে, অনেক এখন নিউক্লিয়াস ছোটোখাটো নিউক্লিয়ার কান্ট্রিতে হয়েছে, তারা যে টেকনোলজি বিক্রি করে, তারা সেই গালফ স্টেটগুলো চাইবে তারাও একটা নিউক্লিয়ার কেপেবল স্টেট হিসাবে গণ্য হয়। আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। এর জন্য ক্ল্যান্ডেস্টাইন ডিপ্লোমেসি, ক্ল্যান্ডেস্টাইন ইনফরমেশন আর একটা সক্রিয় কূটনীতি আমাদের থাকা উচিত, যাতে আমরা জানতে পারি এরকম কোনো গালফ স্টেট এরকম কোনো ইচ্ছা প্রকাশ করছে কিনা বা ইচ্ছা আছে কিনা। পাকিস্তানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আপনি বললেন, এটা আমাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন, মানে কৌশলগত গণনার মধ্যে আছে। আমরা জানি তাদের নিউক্লিয়ার কোথায় আছে, কীরকম জায়গায় আছে, আর তাদের কি ক্যাপাবিলিটি আছে। এই অফ সিন্দুর আপনারা যদি দেখেন, টিভিতে দেখেছেন নিশ্চয়ই, অনেক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক অনেক হয়েছে, সত্যিকারে আমরা হিট করেছি কিনা, পাহাড়ের মধ্যে কোথাও লুকানো ছিল, আমাদের স্ট্রাইকে কতটা ধ্বংস হয়েছে, কিন্তু আমরা জানি তাদের লোকেশন জানি, তাদের ক্যাপাবিলিটি জানি। এই জন্য পাকিস্তান কি করবে না করবে সেটা বেশি চিন্তা করার দরকার নেই।
কারণ কোনো গালফ স্টেট এটা চাইবে না কি তাদের যে মেন ইন্ধন গ্যাস বা অয়েল সেটার উপরে কোনো এফেক্ট হয়, কেননা প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে, স্পেশালি যখন ইসরায়েল তাদের আশেপাশে আছে। আমার মনে হয় যে নিউক্লিয়ার অস্ত্র রাজনৈতিক প্রতিবন্ধ রক্ষতা জন্য হওয়া উচিত। এটা রাজনৈতিক প্রতিবন্ধ মানে মানে ইট শুড বি আ ইনস্ট্রুমেন্টাল, নট ফর অ্যাডভেঞ্চারিজম। কোনো আপনি অভিযান করছেন, কোনো দুঃসাহসিক অভিযান করছেন, এটা তার জন্য নয়, এটা রাজনৈতিক প্রতিবন্ধকতা যেটা হয়, প্রতিবন্ধকতা যেটাকে বলি আমরা রাজনৈতিক, তার জন্য। তাই যদি কোনো চেষ্টা হয় নিউক্লিয়াস, কোনো গালফ স্টেটসে যদি নিউক্লিয়ার হয়, তাহলে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি। আমাদের এটা সিগন্যাল যদি আমরা পাই কোনো গালফ দেশ এরকম কোনো একটা ইচ্ছা করেছে বা কারোর সঙ্গে কোয়ালিশন করেছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারি। আর যদি গালফ স্টেটসগুলো নিউক্লিয়ার ক্লেম করে বা নিউক্লিয়ার মানে কান্ট্রি হয়ে যায়, ভারতের থেকেও বেশি যে আশেপাশে যে এই সাবকন্টিনেন্ট আছে সবার জন্য ডেঞ্জার। আর কেউ কোনো দেশ চাইবে না তাদের দেশ ডেঞ্জারে থাকুক, সবাই নিরাপত্তা চায়, নিউক্লিয়ার কেউ চায় না, সে জাপান হোক, চায়না হোক বা যে কেউ হোক আশেপাশে হোক। আমাদের যে ডক্ট্রিন আছে ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স, কিন্তু অনেক স্টেবল আর ম্যাচিওর। মানে আমি যেটা বলতে যাচ্ছি, ভারতের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ মতবাদ অনেক স্থিতিশীল এবং পরিপক্ক। সবাই জানে ভারত কোনো এমনি অ্যাকশন নেবে না যেটাতে এই যে ক্রেডেনশিয়ালস আছে সেটার কোনো প্রবলেম হোক। এই জন্য যদি পাকিস্তান নিউক্লিয়ার সাপোর্ট দেয়, ম্যাক্সিমাম দেশ সেটাকে অপোজ করবে আর ভারতের সাথে থাকবে। কারণ আমরা এরকম একটা ক্রেডিবিলিটি অর্জন করেছি এই বিশ্বতে, এই বিশ্বর মধ্যে আমরা একটা ক্রেডিবিলিটি অর্জন করেছি কি আমাদের যে আমাদের পলিসি হচ্ছে ডক্ট্রিন যেটা ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স। আমরা কখনো প্রথম থেকে অ্যাটাক করব না, বাট আমরা লাস্ট রিসর্ট হয়ে থাকবে। কিন্তু আমরা আমাদের নিউক্লিয়ার পাওয়ার আছে, কিন্তু আমরা ওটাকে একটা অস্ত্র হিসেবে ইউজ করব না যেমনি অন্যরা ইউজ করে। এইটা কিন্তু মনে রাখতে হবে। তুরস্ক আর কাতার এই জোটে যোগ দেওয়ায় রেড সি আর আরব সাগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এদের একটা দাপট তৈরি হবে। এর মোকাবেলায় ভারতীয় নৌবাহিনীর কৌশল কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় যেরকম করে এই ইরান ওয়ার থেকে আমরা বুঝতে পারলাম, ইরান ইউএস ওয়ার থেকে স্টেট অফ হরমুজকে বন্ধ করা দেওয়ার, আমাদের একটা নিজের ডোমেইন মানে মেরিটাইম ডোমেইন, সামুদ্রিক যে আমাদের কন্ট্রোল এলাকা, সচেতনতা আমাদের খুব দরকার। এই পলিসি আমাদের খুবই 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 দরকার। আমাদের সবসময় ব্যাটল রেডিনেস থাকতে হবে, স্পেশালি নেভি থেকে। সাবমেরিন ক্ষমতার উপর আমাদের জোর দিতে হবে, কেননা তোমরা যদি দেখো গালফ অফ হরমুজ যেটা ছিল স্ট্রেট অফ হরমুজ, ওখানে থেকে ম্যাক্সিমাম তেল গ্যাস আসছে, নিচে থেকে ইন্টারনেটের কানেকশন আছে। সেটা যদি ধ্বংস হয় তাহলে গোটা বিশ্বে একটা হাহাকার হয়ে যাবে। সেটার জন্য আমাদের একটা স্ট্রং নেভির খুব বেশি দরকার। এখন ভারতীয় নৌসেনার কেবল ডিফেন্সিভ রক্ষণীয় আর নেই রোল। এখন তাদের কন্ট্রোল করতে হবে আমাদের বাণিজ্য রুট,
জ্বালানি এনার্জি রুট, আর যেসব রুট দিয়ে আমাদের গ্যাস, আমাদের বাণিজ্য, আমাদের জাহাজ আসবে, সেই সব রুটকে আমাদের সিকিউর করতে হবে। আর সেটা সম্ভব যখন যেই সব রুট দিয়ে আমাদের জাহাজ আসবে তার দেশ যারা কন্ট্রোল করছে তাদের সাথে আমরা কত ভালো রিলেশন রাখতে পারি। নেভাল জয়েন্ট এক্সারসাইজ তাদের সাথে করতে হবে, কেন তারাও চাইবে যদি আমাদের একটা নেভাল, একটা ক্রেডিবল নেভাল আমাদের যদি শক্তি হয়, তারাও চাইবে ভারতের সাথে কোঅপারেশন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য, যাতে তারাও আমাদের অ্যাসিস্ট্যান্স নিয়ে, আমাদের হেল্প নিয়ে তারাও নিজেদের রুটটাকে তারা ঠিক মতো রাখতে পারবে। আর যদি পাকিস্তান বা স্পেশালি টার্কি, পাকিস্তানের টার্কি যদি এই এই রুটটাকে দখল করে, তাদের একটা আমরা অপোজিশন করতে পারবো যদি আমরা এই সব দেশের সাথে আমাদের নেভাল শক্তিটাকে আরো বাড়াতে পারি। আমার মতে ভারত নিশ্চয়ই করছে, আমি আমি আই এম নট প্রিভি টু ইট কি এরকম ফরেন পলিসি আছে কিনা। তেমনি ওমান, সেশেলস আর মরিশিয়াস এর সাথে কোনো চুক্তি কার্যকর করছে কিনা, নিশ্চয়ই করেছেন তারা, যাতে এই আরবিয়ান সির ওপর, আরব সাগরের ওপর আমাদের একটা কন্ট্রোল বা দখল থাকতে পারে। সেকেন্ডলি, যে সমুদ্র গর্ভে যুদ্ধের ক্ষমতা, মানে যে সাবমেরিন, স্পেশাল নিউক্লিয়াস সাবমেরিনের ডেভেলপমেন্টের উপরে আমাদের জোর দিতে হবে। এই প্রোগ্রামগুলো অনেক বেশি ত্বরান্বিত, অ্যাক্সেলারেট করতে হবে আমাদের, নিশ্চয়ই তারা করছে। লাস্টলি, রেড সি কোয়ালিশন, যেটা ইজিপ্টের সাথে, এরিট্রিয়ার সাথে আর জিবুতি, যারা ইস্ট আফ্রিকান নেশন আছে, যারা রেড সিটা সাথে সাথে যে দেশগুলো আছে তাদের সাথে একটা আমাদের চুক্তিতে যেতে হবে, যাতে কি টার্কি আর কাতার যে উচ্চাকাঙ্ক্ষা রেখেছে এই সব জায়গাগুলো আমরা কন্ট্রোল করব, ওই সব দেশগুলো কিন্তু তারা কিন্তু খুব উদ্বিগ্ন। যদি কাতার আর টার্কি যদি এরকম কিছু কোনো একটা উচ্চাকাঙ্ক্ষা করে আর এগুলো ডমিনেট করে, তাতে তাদেরও বাণিজ্য রুট কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য রেড সির যে দেশগুলো আছে, স্পেশালি ইস্ট আফ্রিকান দেশগুলো, তাদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, আরও ভালো করতে হবে, অনেক জয়েন্ট এক্সারসাইজ করতে হবে, যাতে আমাদের যে অধিপত্য, আমাদের যে ডমিনেশন, সেটা যেন আমরা দেখাতে পারি। একটা ডমিনেন্ট ফোর্স হিসাবে আমাদের এইসব কান্ট্রির সাথে, ছোট ছোট কান্ট্রি, তাদের সাথে আমাদের যুক্ত হয়ে থাকতে হবে। আর এর জন্য কি দরকার? আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা খুব বেশি দরকার। আর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক খালি একটা ঘরে বসে কমিউনিকেশন নিয়ে বা এরকম ইন্টেলিজেন্স যে কেউ দিতে পারে। একটা নর্মাল বিজনেস যে নাবিক আছে, মার্চেন্ট শিপ, তারাও আপনাকে ইনফরমেশন দিতে পারে যদি তারা কিছু এরকম কিছু দেখে। আর সেটাই আমাদের জোর দিতে হবে। সি কন্ট্রোল আর সি ডেনিয়াল মানে সমুদ্রের নিয়ন্ত্রণ আর সমুদ্র অস্বীকার ভবিষ্যতের শক্তি প্রদর্শনের প্রতীক হবে। এই জন্য এটা অ্যাচিভ করার জন্য যে সি কন্ট্রোল অ্যান্ড সি ডেনিয়াল, আমি সি কন্ট্রোল করছি আর ডিনাই করছি, ডিনিয়াল যেগুলো আছে আমি অন্যদের ডিনাই করছি কি তুমি এই কন্ট্রোল, আমার যে কন্ট্রোল আছে তুমি এই কন্ট্রোলের মধ্যে যেতে পারবে না। সেটাই কিন্তু আগামী দিনের দেশের শক্তিকে ডিপেন্ড করবে। কেন আমাদের ম্যাক্সিমাম যে ইকোনমিক বা অন্য কোনো মানে ম্যারিটাইম যেগুলো আমাদের রিলেশনশিপ আছে, সেগুলো কিন্তু সবই সমুদ্রের মধ্যে থেকে, এই জল প্রবাহের মধ্যে থেকে, সেগুলো কন্ট্রোল করা খুব দরকার। এতগুলো দেশের মদত পেয়ে পাকিস্তান যদি আরো বেপরোয়া হয়ে ওঠে, তাহলে কাশ্মীর নিয়ে তাদের হাবভাব বদলাতে পারে। সীমান্ত পেরিয়ে অশান্তি বা প্রক্সি ওয়ার বাড়লে ভারতীয় সেনার কিভাবে আগাম প্রস্তুতি নেওয়া উচিত?
তিনি বললে প্রথমে আমাদের প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ বা পারোক্ষ যুদ্ধ কস্টকে অপ্রতিসাম মানে অ্যাসিমেট্রিক্যাল ভাবে বাড়ানো দরকার। এই বালাকোট স্ট্রাইক, অপসিন্দুর আমাদের প্রতিক্রিয়াকে এটা জানিয়ে দিয়েছে, যদি আমাদের দেশের এগেনস্টে কোনো কিছু মিলিটেন্ট অ্যাটাক বা কোনো কিছু অ্যাটাক হয় তাদের আমরা কিরকম করে রিয়াক্ট করব। ভারত যেটা করেছে এখন এই কাশ্মীরে একটা ইলেকশন করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট একটা তৈরি করেছে, আগের থেকে অনেক বেশি মিলিটেন্সি কমে গেছে। সেই জন্য যেই কাশ্মীর থেকে যারা এরা রিক্রুট করতো এইসব জঙ্গি সংগঠন, সে যে রিক্রুটের যে চেন সেটা শুকিয়ে যাচ্ছে। তাই জন্য তারা যদি কোনো রিক্রুটমেন্টই না পায়, তারা রসদই না পায়, তারা কিরকম করে এটা করবে, আপনার এই প্রক্সি ওয়ার চলবে। যদি আপনি খবর দেখেন পাকিস্তানে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অনেক লিডার যারা এই সংগঠন, যারা এই ভারতের এগেনস্টে অপারেট করতো, এলইটি বলুন, HM বলুন, হিজবুল মুজাহিদিন, অনেক লিডার তারা একটা আনআইডেন্টিফাইড গানম্যান এসে মেরে চলে যাচ্ছে। এটা কিন্তু প্রক্সি ওয়ারের একটা বিরাট বড় লক্ষণ। কে মারছে, কেন মারছে আমরা জানি না, কেউ স্বীকারও করে না এইসব। ভারত, আফগানিস্তান, ABCDF যে নিজেদের মধ্যে যে মারপিট হচ্ছে বা নিজের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে তারা মারছে, কেউ জানে না। এই প্রক্সি ওয়ারকে আমাদের কিন্তু মানে আরো জাগাতে হবে। এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি আপনার নিউজে পড়েন, খুব অবস্থা ভালো নয়। তাদের একটা স্টেপ মাদারলি ট্রিটমেন্ট হচ্ছে, মানে মেইনল্যান্ড এমনি করাচি বা লাহোর থেকে। তারা যখন দেখছে কি আমাদের কাশ্মীরে কত ডেভেলপমেন্ট হচ্ছে, কত লোকেরা মানে প্রসপার হচ্ছে, তাদের মধ্যে একটা ক্ষোভ জেগেছে। তারাও কিন্তু অপোজ করছে পাকিস্তান গভর্নমেন্টকে। ভারতকে এইটা কাজে লাগাতে হচ্ছে, আর নিশ্চয়ই তারা কাজে লাগাচ্ছে। লাস্টলি অনেকে বলে চায়না পাকিস্তানের বন্ধু। ওয়ার্ল্ড পলিটিক্স আমার মনে হয় না কেউ কারো বন্ধু বা কেউ কারো পার্মানেন্ট এনিমি, কিন্তু আমাদের তৈরি হতে হবে। আমরা রিসোর্স তৈরি করেছি আর ডিপ্লয়ও করেছি যাতে এই দুটো ফ্রন্ট, চায়না আর পাকিস্তান, এই দুটো ফ্রন্ট, তার জন্য আমরা তৈরি আছি। আমার মনে হয় প্রক্সি ওয়ারটা খুব দরকার, কারণ আজকালকার কনভেনশনাল ওয়ারে খুব প্রপাগান্ডা বেশি হয়ে যায়, সবাই জানতে পেরে যায়। যেখানে আপনি দেখবেন প্রক্সি ওয়ারে থেকে অনেক কিছু আপনি কার্যকর হচ্ছে প্রক্সি ওয়ার কনভেনশনাল ওয়ারের থেকে, আনলেস যদি আপনি US ইরান বা ইউক্রেন রাশিয়া যদি হয়, যেটা ওপেনলি যুদ্ধ হচ্ছে। আদারওয়াইজ বেসিক্যালি প্রক্সি ওয়ারটা কিন্তু বেশি সাকসেসফুল হচ্ছে। আমার মনে হয় ভারতকে এখন হাইব্রিড ওয়ারফেয়ারের দিকে যেতে হয়। হাইব্রিড ওয়ারফেয়ার মানে বলতে চাই সব কিছু মিশ্রিত, যেমনি সাইবার ওয়ারফেয়ার, ড্রোন, মিসাইল, ইনফরমেশন অপারেশন, রেডিক্যালাইজেশন বা মৌলতাবাদ, নেটওয়ার্ক, এইসব কিন্তু ছায়াযুদ্ধের একটা। এইগুলো আমাদের আরো ডেভেলপ করতে হবে, আরো ভালো অপারেট করতে হবে। কারণ এখন কনভেনশনাল যুদ্ধের অ্যাটলিস্ট আমাদের সাবকন্টিনেন্টে কোনো জায়গা নেই। এখন যেটা করতে হবে হাইব্রিড যুদ্ধ। এখনো ইরান USA যে দেখবেন মিসাইল বা সাইবার অ্যাটাক বা ড্রোন অ্যাটাক, এইগুলোর দিকে বেশি জোর হয়েছে। অ্যাকচুয়াল কনভেনশনাল অ্যাটাক আমরা রব করে তৈরি হয়ে আছি, না US ফোর্স, না ইসরায়েল ফোর্স, না ইরানিয়ান গার্ডস যেগুলো আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ফেস টু ফেস কিন্তু এখনো পর্যন্ত সামনাসামনি হয়নি।
আগে যেটা হতো ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2, ট্যাঙ্ক চলে গেল, ইনফ্যান্ট্রি চলে গেল, একে করে দিল, ওখানে অ্যাটাক করে দিল। আজকাল কিন্তু সেটা নয়। আজকাল ইনফরমেশন ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার, ড্রোন, মিসাইল অ্যাটাক, 100-150 কিলোমিটার দূর থেকে ফায়ার করা, ইন্টারসেপশন, এইগুলো হচ্ছে মেইন চিজ। আর আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এই কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে। তাই ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করতে হবে। এই ইন্টেলিজেন্সকে একত্রীকরণ করাটা খুব দরকার। আর ইন্টেলিজেন্স আমি যেটা বললাম, সব জায়গা থেকে ইন্টেলিজেন্স পাওয়া যায়। একটা নর্মাল যে আছে বর্ডারে, সেও কিন্তু আপনাকে ইন্টেলিজেন্স দিচ্ছে। এই জন্য এই বর্ডার টেকনোলজি বা সীমান্ত প্রযুক্তি খুব দরকার। বর্ডার এরিয়া যারা আছে তারা সবচেয়ে ভালো ইনফরমেশন দেয়। এই সবকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাই এক কথায় যদি বলি, প্রক্সি ওয়ারের পাল্টা একটা কম্বিনেশন, যেটা মিলিটারি ভিজিলেন্স বা সামরিক সতর্কতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা খুব দরকার। সেটা আমাদের দেশে আছে। আমরা মিলিটারি ভিজিলেন্ট, আর আমাদের যে গভর্নমেন্ট আছে অনেক স্টেবল গভর্নমেন্ট, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, যেটা আমাদের আশেপাশের দেশের নেই, যেখানে ডিক্টেটোরিয়াল বা আজকে আসছে কালকে নেই এরকম একটা কন্ডিশন। আপনি যাকেই দেখবেন আমাদের আশেপাশে যারা সাবকন্টিনেন্টে যেই কান্ট্রিগুলো আছে, সেটা কিন্তু আমাদের স্ট্রং পয়েন্ট। এই জন্য কোনো দেশ আমাদের ঘাটানোর আগে 10 বার চিন্তা করবে। আর আমাদের কনভেনশনাল ওয়ারে না গিয়ে প্রক্সি ওয়ারের ওপর যদি আমরা ডিপেন্ড করি, তাহলে বলে আমরা বেশি লাভবান হব। ভূমধ্য সাগর আর ভারত মহাসাগরে তুরস্ক পাকিস্তানের এই আঁতাতকে রুখতে ভারত, ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাসকে নিয়ে তৈরি পাল্টা জোট কি সত্যি কার্যকারী ভূমিকা নিতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এই সামুদ্রিক নিরাপত্তা অংশ ন্যাচারাল পোলার ওয়ার্ল্ডের খুব দরকার। আমাদের এই যে সহযোগিতা আমরা করছি, মেরিটাইম সহযোগিতা আছে, ইসরায়েল, গ্রিস, ফ্রান্স এবং সাইপ্রাসের সাথে স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি। এই যে স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি আমরা আমরা এই এতগুলো দেশের সাথে আমরা রিলেশন রাখছি, সেটা ভীষণ 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 দরকার। কিন্তু আমার মনে হয় কি জানো, আমাদের কিন্তু কোনো আদর্শিকবাদা মানে আইডিওলজিক্যাল, আদর্শিকগত বা ধর্মীয় কোনো ব্লকে, রিলিজিয়াস ব্লকে যোগ দেওয়া উচিত নয়। তাদের আমাদের অ্যাভয়েড করা উচিত। আমাদের সেই তকমাটা যেন না হয় আমরা আইডিওলজিক্যাল বা রিলিজিয়াস কাউন্টার ব্লকের সাথে আছি। আর আমাদের এই উত্তেজনা বৃদ্ধি, যে প্রকাশ্যে যে বক্তৃতা থেকে এড়িয়ে চলা উচিত। মানে আমাদের এটাকে অ্যাভয়েড করা উচিত কি কেউ যেন না বলে কি আমরা কোনো রিলিজিয়াস গ্রুপ বা কোনো আইডিওলজিক্যাল গ্রুপের সমর্থন করছি। মনে কি আছে আমি জানি না, কিন্তু ওপরে আমাদের এইসব গ্রুপের সাথে আমাদের কোনো মানে কোনো কানেকশন থাকা উচিত নয়। এটাই প্রোক্লেম করা উচিত, যেটা আশেপাশের দেশরা সেটা করছে না। স্পেশালি আমাদের যে মেন অ্যাডভার্সারি পাকিস্তান, তাদের আমরা জানি কোন গ্রুপের সাথে আছে। আমাদের সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এখন যে ফর্মাল মিলিটারি অ্যালায়েন্স, আমি এর সাথে যুক্ত হলাম, রাশিয়ার ব্লকে আছি, আমি আমেরিকার ব্লকে আছি, এটা একদম ইউজলেস, একদম ইউজলেস। কিন্তু এটা বলার সাথে সাথে আমি বলছি, কিন্তু ইন্টেলিজেন্স ও টেকনোলজি ভাগ করার জন্য আমাদের এই অ্যালায়েন্স থাকতে হবে। আমরা কারো মিলিটারি অ্যালায়েন্সে নেই, ন্যাটো গ্রুপে নেই, আমরা ইউরোপিয়ান গ্রুপে নেই, একটা ইউরোপিয়ান কাউন্সিল গ্রুপে নেই, বা ন্যাটো গ্রুপে নেই, কোনো মিলিটারি গ্রুপে আমরা নেই। কিন্তু আমরা কিন্তু টেকনোলজিক্যাল আর
ইন্টেলিজেন্স ভাগ করার গ্রুপে থাকব। এইভাবে পাকিস্তান আর টার্কির যে কৌশল, যে ম্যানুভার করছে ওরা, চেষ্টা করে, টার্কি সবসময় চেষ্টা করে ভারতের এগেনস্টে কথা বলা, পাকিস্তানের সাথে জোট হয়ে, এই যে ম্যানুভার আছে তাকে আমরা হারাতে পারবো, তাকে আমরা সীমাবদ্ধ করে রাখতে পারবো। আমাদের এই যে আমি যা বললাম যে এই অ্যাক্সেসটা আমাদের কিন্তু ইন্টারনাল রাখা খুব দরকার, মানে কোভার্ট দরকার, এটা ওভার্ট দরকার নেই। ওভার আমি যেটাকে বলছি, কোনো আনুষ্ঠানিক একটা কোয়ালিশন দরকার নেই, একটা ওভার্ট সাইলেন্ট একটা অ্যাক্সেস আছে যেখান থেকে আমরা ইনফরমেশন শেয়ার করছি, টেকনোলজিকে শেয়ার করছি, কিন্তু ওপর পরে মিলিটারি অ্যালায়েন্সে আমরা যাব না, এইটা যেন মনে করে। কারণ এইটা যদি আমরা করি, আমরা যদি ডিক্লেয়ার করি আমরা এই ব্লকের সাথে আছি, বা ধর্মীয় বা আইডিওলজিক্যাল গ্রুপে আছি, তাহলে কিন্তু আমরা রসদ দেব পাকিস্তান আর টার্কিকে প্রোপাগান্ডা করার জন্য, আর আমরা সেটা চাইবো না, আর সেটা করছিও না আমরা। অনেকে এটা এগ্রি নাও করতে পারে। আমার মনে হয় ভারতের সাথে ইসরায়েলের সাথে ভারত ইনভেস্ট করা খুব দরকার। ড্রোন ওয়ারফেয়ার, মিসাইল ডিফেন্স, এটা ইসরায়েল চেয়ে অনেক অগ্রগণ্য। আমি দেখেছি, ভেরি ক্লোজ কোয়ার্টার থেকে আমি ইসরায়েল ফোর্সকে কাজ করতে দেখেছি যখন আমরা ইউএন মিশনে ছিলাম। তারা সত্যি অনেক বেশি আমাদের থেকে অ্যাডভান্সড। সেই টেকনোলজিটা আমাদের খুব দরকার। আর ইসরায়েল সবসময় চাইবে কি আমাদের মতো দেশকে সাপোর্ট করা, যারা বেসিক্যালি তাদের যে এনিমি আছে, বা তাদের যাদের সাথে তারা লড়ছে, ওয়ার্ল্ড স্টেজে যেন সাপোর্ট পায়। কিন্তু আমি আবার বলছি, এইসব জিনিস কিন্তু একদম কোভার্ট হবে। কেননা আমরা সবসময় চাইব কি আমাদের রিলেশন যেটা আমাদের নিড বেসড রিলেশন গালফ কান্ট্রির সাথেও আর ইসরায়েলের সাথেও বা অন্য দেশের সাথে একই রকম যেন থাকে। কেননা যখন আমাদের দরকার হবে সেই রিলেশনটাকে আমরা এক্সপ্লয়েট করব। এইটা যেন আমাদের যেন আমরা জানে, আমাদের এটা একটা বিরাট অঙ্গ, যেটা আমাদের ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই এটাকে মানে এক্সপ্যান্ড করছে বা এক্সপ্লয়েট করছে, আর আমরা সফলও হচ্ছি। এই জোট নিজেদের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি এবং মিসাইল সিস্টেম বানানোর পরিকল্পনা করছে। এর ফলে ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হওয়ার তাগিদ কি আরো বেড়ে গেল? ঠিক কোন কোন জায়গায় আমাদের দ্রুত নজর দেওয়া দরকার বলে আপনার মনে হয়? একদম ঠিক কথা। আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি কি? এখন আমরা ব্রাহ্মোস বানাচ্ছি, এক্সটেন্ডেড রেঞ্জ হাইপারসোনিক মিসাইল প্রোগ্রাম তৈরি হচ্ছে, হাইপারসোনিক টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেটর ভেহিকেল HSDX যাকে বলা হয়, এটা আনম্যান্ড স্ক্র্যামজেট, যেটা সাউন্ডের থেকে 6 গুণ বেশি স্পিডে অ্যাটাক করতে পারে। আর স্ক্যাল্প বলে একটা আছে, লং রেঞ্জ এয়ার লঞ্চ ডিপ স্ট্রাইক ক্রুজ মিসাইল, যেটা ইউকে বানাচ্ছে, তাদের সাথে সহযোগিতা করে আমরা অ্যাকোয়ার করার চেষ্টা করছি। এইটা খুবই দরকার, কারণ আমি আগেই বলেছি আজকালকার যুদ্ধ পদাতিক যুদ্ধ বা ট্যাঙ্ক যুদ্ধ এটা নয়। আজকালকার যুদ্ধ হচ্ছে আর্টিলারি যুদ্ধ, যেখানে গোলা অনেক দূর থেকে ফায়ার হয়, মিসাইল যুদ্ধ, ড্রোন যুদ্ধ, আর তারপর হচ্ছে এই মিসাইল যে এক্সটেন্ডেড রেঞ্জ সুপারসোনিক হাইপারসোনিক স্পিডে যেগুলো অ্যাটাক করছে, যেসব আনম্যান্ড ভেহিকেলস UAV যাকে বলা হয়, সেই সব আজকালকার যুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে। আমাদের দেশে শুরু হয়েছে আত্মনির্ভর ভারত। এই প্রোগ্রাম আমরা অনেক কিছু বানিয়েছি। যেই সব কোম্পানিগুলো, যেই সব অর্গানাইজেশনগুলো একদম বন্ধই প্রায় হচ্ছিল, যেমনি হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড, DRDO,
তাদের কিন্তু আত্মনির্ভর ভারতের জন্য অনেক পয়সা দেওয়া হয়েছে, তারা অনেক কিছু বানাচ্ছে। তাদের সিকিউর কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, অনেক কিছু আমরা কিন্তু অনেক উন্নতি করছি, বাইরের দেশেও আমরা এক্সপোর্ট করছি সেগুলো। অনেক অনেক তুমি যদি দেখো, যেটা আমরা বাইরে থেকে করছি আনছি এখনো, সেটা সেমি কন্ডাক্টর আর ডিফেন্স ইলেকট্রনিক্স আমরা বাইরে থেকে এখনো আনাচ্ছি। কিন্তু আত্মনির্ভর ভারতের প্রজেক্টে এই সবও আমরা তৈরি করছি। আর ওই দিন বেশি দূরে নয় যখন আমরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব এইসব জিনিসে, স্পেশালি সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট থেকে। আর বাইরেও আমরা আমাদের ফ্রেন্ডলি দেশকে আমরা এটাকে এক্সপোর্ট করব। এই আত্মনির্ভর ভারতের যে প্রোগ্রামটা করেছে, সেটা আমার মনে হয় একটা বিশাল স্টেপ আমাদের সেলফ সাস্টেইন হওয়ার জন্য। যে কোনো উন্নত দেশকে যদি তুমি দেখো, প্রাইভেট সেক্টর ডিফেন্স টেকনোলজির সাথে অ্যামালগেমেটেড হয়েছে। জানি মানে প্রাইভেট সেক্টরকে বলা হয়েছে, একটা 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 প্রজেক্ট দেওয়া হয়েছে, টাইম লাইনে দেওয়া হয়েছে, টাইম ফ্রেম দেওয়া হয়েছে, আর তাদের যে প্যারামিটার্স কি তারা চায় সেটা দেওয়া হয়েছে, তারা সেটা প্রডিউস করছে। ভারতে এখনো সেটা ঠিক মানে সেই স্কেলে এখনো হয়নি। আমার মনে হয় যারা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, প্রাইভেট সেক্টরে আছে, যারা ডিফেন্স টেকনোলজির দিকে আছে, তাদের সাথে আমাদের ডিফেন্স টেকনোলজি যারা ডিফেন্স অর্গানাইজেশন আছে, তাদের সাথে একটা যেন মিলে কাজ করতে হয়। আর ওদেরও যেন প্যারামিটার দেওয়া হয় কি আমরা কি চাই। আর আই এম শিওর তারা কিন্তু খুব ভালোভাবে প্রডিউস করবে। আর যখন কম্পিটিশন বেশি হবে, আমরা অনেক ভালো জিনিস পাবো। রাষ্ট্রসংঘে যদি এই ইসলামিক ন্যাটো একজোট হয়ে ভোট দেওয়া শুরু করে, তাহলে দক্ষিণ এশিয়ার বিষয়ে আন্তর্জাতিক স্তরে নাক গলানো আটকাতে ভারতের কূটনীতিবিদদের কিভাবে নিজেদের কৌশল বদলানো উচিত? আমি ভাবি কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক গুরুত্ব, কৌশলগত ধারাবাহিকতা, মানে অর্থনৈতিক গুরুত্ব, কৌশলগত ধারাবাহিকতা থাকতে হবে আমাদের। তাই ন্যারেটিভ ওয়ারফেয়ারটা বর্ণমূলক যুদ্ধ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সামরিক শক্তি মিলিটারি ক্যাপাবিলিটি মতোই ইম্পর্টেন্ট এখন। তাই আমাদের এটার ওপর এক্সপ্লয়েট করতে হবে। মানে অর্থনৈতিক গুরুত্ব মিলিটারি ক্যাপাবিলিটির মতোই অতই ইম্পর্টেন্ট। তাই তোমাকে বা আমাদের এই দুটোর মধ্যে আমরা যদি ইকোনমিক্যালি একটা ভায়াবল কান্ট্রি হই, তো অটোমেটিক্যালি আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি বড় হবে। এই দুটোর মধ্যে একটা মানে একটা যোগাযোগ বা আমাদের একটা কোরিলেশন আমাদের থাকতে হবে। ভারতকে অনেক জায়গায় ভারত এই ব্রিক্সে যেটা ছিল, আমরা চেয়ারম্যান ব্রিক্সের, সেরকম গ্লোবাল সাউথ কাউন্টার যে কোলেশন আছে, তার লিডারশিপ আমাদের নিতে হবে। আমাদের আফ্রিকান ইউনিয়ন, এশিয়ান কান্ট্রিজ, ল্যাটিন আমেরিকান ডেমোক্রেটিক কান্ট্রিজ সাথে জোট বাঁধা দরকার, যাতে ইউনাইটেড নেশনে ন্যাটো এজেন্ডা, ইসলামিক কোন ন্যাটো এজেন্ডা আছে তাদের সাথে কোনো ইন্টারেস্ট নেই। এইসব দেশগুলোর সাথে আমরা যদি করি যাদের কোনো ইসলামিক হোক বা ক্রিশ্চিয়ানিটি হোক বা হিন্দু, তাদের সাথে কোনো রিলিজিয়াস কোনো অ্যাফিলিয়েটি নেই, এইসব দেশের সাথে জোট বাঁধা খুব দরকার, যাতে ইউনাইটেড নেশনে আমাদের একটা স্ট্রং ভয়েস হয়। আর আমাদের এই যে গ্লোবাল সাউথ কাউন্টার কোলেশন লিডারশিপ রোলটা থাকাটা খুবই দরকার। সাথে সাথে ভারতের যে ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্য রোলের জন্য যে আবেদন হয়, সেটাকে আরো জোর করতে হবে। অনেক আমরা উন্নতি করেছি, অনেক এগিয়েও গেছি, অনেক স্টেট মানে এই 5টা যে আমাদের স্থায়ী মেম্বার, তারা সাপোর্টও করছে কিছু ছাড়া। সেটাকে ফোর্স করতে হবে, কেননা এখনো ভারত একটা
ইকোনমিক মিলিটারি পাওয়ার হয়ে সামনে আসছে। ইউনাইটেড নেশন এটা বুঝিয়ে দেওয়া দরকার কি ভারতের বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে তাদের সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার পার্টনারশিপ বা বাণিজ্য লেনদেন আমরা বন্ধ করে দেবো। কারণ আমাদের দেশ একটা বিরাট বড় গ্লোবাল মার্কেট, আমাদের ইকোনমিটা বিরাট বড়। কোনো দেশ চাইবে না কি এত বড় একটা গ্লোবাল মার্কেট থেকে তারা বঞ্চিত হোক। এই জন্য ইউনাইটেড নেশনে বলা উচিত আমাদের কি আমাদের বিরুদ্ধে যারা বলছে তাদের সাথে আমরা কোনো নেগোসিয়েশন রাখবো না, যেটা আমাদের ফরেন মিনিস্টার অনেকবার যদি আপনারা শুনে থাকেন ইউনাইটেড নেশনে বলে এসছে, জয়শঙ্কর অনেকবার বলে এসছে সেটা, আর সেটা কার্যকর হচ্ছে। এটা আমি মনে করি, আমি স্ট্রংলি মনে করি আজকে ভারত বিশ্বব্যাপী বিশ্বাসযোগ্যতা বহন করে, কেননা সবাই জানে আমরা একটা দায়িত্বশীল গণতান্ত্রিক ক্ষমতাওয়ালা বৃহৎ অর্থনৈতিক দেশ। তাই আমাদের আওয়াজ সবাই শুনবে, শোনে। আর কোনো ব্লক, কোনো স্থির ব্লক সাথে আমরা নেই, এটাও সবাই জানে। আমরা যেটা বলছি আমাদের নিজেদের ইন্টারেস্ট নিয়ে আমরা বলছি। সেই জন্য ইউনাইটেড নেশনে আমাদের একটা ভালো পজিশন আছে, পজিশন বিশ্বে আছে, লোকে বিশ্বাস করে, দেশ বিশ্বাস করে কি আমাদের একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, আর আমাদের ইকোনমিক্যালি আমরা আরও এগিয়ে যাচ্ছি। এখন আমরা ওয়ার্ল্ডে ফিফথ ইকোনমিক লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, আর আস্তে আস্তে বোধহয় 2 বছর 3 বছর থার্ড আসার কথা আমাদের। এই বড় গ্লোবাল মার্কেটকে সবাই এক্সপ্লয়েট করতে চাইবে। তুরস্ক, সৌদি আরব আর কাতারের মধ্যে যে ঐতিহাসিকভাবেই পুরনো অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এই জোট যাতে খুব বেশি শক্ত ভিত না পায় তার জন্য ভারত এদের ভেতরে কোন কোন ফাটলগুলোকে কাজে লাগাতে পারে বলে আপনার মনে হয়? এটা একটা বড় ট্রিকি কোশ্চেন তুমি আমাকে জিজ্ঞেস করলে। অ্যাকচুয়ালি কি করে গালফ স্টেটের মধ্যে এটাকে এক্সপ্লয়েট করা যাবে, যতটুকু আমি জানি সৌদি টার্কির মধ্যে একটা বিরোধিতা আছে। এই বিরোধিতা কতটা ভাঙতে পারা যায় সেটা ডিবেটেবল কোশ্চেন। কেননা সৌদি আরেবিয়া টার্কি দুটোই চায় যাতে তারা ইসলামিক লিডারশিপটাকে তারা যেন লিড করে। টার্কির উচ্চাকাঙ্ক্ষা আছে যেটা সৌদি চায় না। তাই আমাদের সৌদির সাথে একটা নীরব ডিপ্লোমেসি, মানে কোয়াইট ডিপ্লোমেসি যদি আমরা কূটনীতি করে করতে পারি তাহলে এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। কিন্তু আমি ঠিক অতটা কনভিন্স না কতটা আমরা করতে পারবো বা আমরা করছি কি না। কেননা টার্কি ইমিডিয়েটলি আমাদের মানে কোনো ফোরামে আমাদের এগেনস্টে কথা বলা ছাড়া বেসিক্যালি আমাদের সাথে খুব একটা মানে ইন্টারাকশন নেই, বা আমাদের খুব একটা অপোজিশন কোথাও করেনি। এই জন্য এই সৌদি আরেবিয়া টার্কির মধ্যে যদি আমরা এই কোয়াইট ডিপ্লোমেসি করে এটাকে মানে দুজনকে দূরে সরাতে চাই, সেটা কতটা ঠিক হবে বা না ঠিক হবে আমি জানি না। কিন্তু হ্যাঁ, ডিসকাশনের জন্য এটা একটা পয়েন্ট হতে পারে। সৌদি আরেবিয়ার কাটারের মধ্যে কিন্তু প্রবলেম আছে। তোমরা যদি দেখো 2017 থেকে 2021 সৌদি আরেবিয়া কাটারকে মানে বহিষ্কার করেছিল, প্রায় বহিষ্কার করেছিল। কিন্তু কাটার থেকে আমাদের কি দরকার? কাটার থেকে আমরা গ্যাস নিই, ন্যাচারাল গ্যাস নিই, সেটা আমাদের ভীষণ দরকার। সেই জন্য আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাটার আর সৌদি আরবের সাথে রিলেশন রাখতে হবে। আর কাটারকে বুঝিয়ে দিতে হবে যে কাটার কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাদের একটা সভারেন কান্ট্রি বলে একটা তাদের যে মান্যতা আছে সেটা আমরা ইজ্জত করি, এইটা বুঝিয়ে দিতে হবে। কারণ আমাদের এই গ্যাসটা দরকার, যতদিন না কোনো অল্টারনেটিভ আমাদের কোনো সলিউশন আসছে।
আমার মনে হয় পাকিস্তানের সাথে যে অ্যালায়েন্স আছে সেটা নির্ভর মানে দ্যাট ইজ নট রিলায়েবল, নির্ভরযোগ্য না তার সেটা, কেননা সেটা ভেরি ফ্র্যাজাইল। পাকিস্তান ইজ এ ফ্র্যাজাইল কান্ট্রি। আজকে মিলিটারি শাসন, কালকে ডেমোক্রেটিক শাসন, পরশুদিন কোনো রিলিজিয়াস শাসন। সেই জন্য এই যে অ্যালায়েন্স আছে, এই সমস্যাটা আপনা আপনি বোধহয় ভেঙে যাবে, আজকে না তা কালকে এই মিথটা ভেঙে যাবে। তাই আমাদের মনে হয় ভারত এই বিভাজনগুলোকে ইউজ করতে পারে, গালফ স্টেটের ভাঙার থেকে গালফ ইউজ করতে পারে, কিন্তু কতটা এফেক্টিভ হবে বা না হবে আমি ঠিক জানি না। কিন্তু আমরা যে ডিসকাশন করছি, এই তিনটে রিলেশন তুমি করতে পারো, সৌদি আরেবিয়া, টার্কি, সৌদি আরেবিয়ার কাটার, আর পাকিস্তান এমনিতেই ভেঙে যাবে, তো অটোমেটিক তার রিলায়েবিলিটিটা কমে যাবে। তো এই তিনটে নিয়ে আমরা বলতে পারি কি তাদের অ্যালায়েন্সটা ভেঙে যেতে পারে, আমরা এক্সপ্লয়েট করতে পারি। আর যখন এগুলো ভেঙে যাবে তখন আমরা আমাদের স্টেজ করতে পারি, আমরা অ্যাকশন করতে পারি, যাতে অন্যদের বিশ্বাস জগাতে পারি কি আমরা একটা রিলায়েবল পার্টনার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন।